এটা থাকবে কিনা, এটা রক্ষা করা যাবে কিনা, নাকি এটা নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, এই লোকসভা নির্বাচনের ফলাফলের উপর তার নির্ভর করবে। খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্র 5 বছর পর পর আমরা ভোট দিই, বিধানসভা আর লোকসভায় স্বাধীনভাবে কথা বলি। ত্রিপুরায় যদি এখন অসুবিধা, সারা ভারতবর্ষে এরকম ঘটনা তা না। সমালোচনা করার অধিকার, আন্দোলন করার অধিকার, মতামত ব্যক্ত করার অধিকার, এই যে বিষয়গুলো যেগুলি আমরা গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার বলি। ভারতবর্ষে কোথায় আমি বসতি স্থাপন করব, কোথায় জায়গা বাড়ি কিনবো, এই যে অধিকার, এগুলো থাকবে কিনা এই লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে এটা নির্ধারিত হবে। কেন? আরএসএস বিজেপি সব জিনিসগুলো উলটপালট করে দেওয়ার চিন্তা করছে তাদের মতো করে। এটা অর্থাৎ তাদের কথাই শেষ কথা। তারা যদি পূবকে পশ্চিম বলে এটাই মানতে হবে, উত্তরকে দক্ষিণ বলে এটাই মানতে হবে, চাঁদকে সূর্য বলে এটাই মানতে হবে। এটাকে আমরা বলছি ফেসিবাদ। এরকম একটা জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চিন্তা করছে। কাজে এই লোকসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে আমাদের যা কিছু এই গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার গুলো আছে, সেগুলি থাকবে কিনা। ধর্ম, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বুদ্ধিস্ট, কেউ শিখ, কেউ জৈন, নানা ধরনের ধর্ম। আমাদের সংবিধান, যে কারণে বলছি সংবিধানটা গুরুত্বপূর্ণ। নাগরিক হতে গেলে পরে ধর্মের পরিচয় লাগে না। এটাও এখন বিজেপি পরিবর্তন করার চেষ্টা করছে। কা মানি হচ্ছে তাই। আমি এগুলো বলে সময় নেব না, শুধু উল্লেখ করে দিচ্ছি। সংবিধানটাই উলটপালট করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এই সংবিধানে বলেছে ধর্মের ভিত্তিতে কারোর নাগরিকত্ব না। দ্বিতীয় হচ্ছে ধর্ম ব্যক্তিগত ব্যাপার। কে হিন্দু ধর্ম করবে, কে মুসলমান ধর্ম করবে, কে খ্রিস্টান ধর্ম করবে, কে জৈন ধর্ম করবে, কে বুদ্ধ ধর্ম করবে, তার ব্যাপার। অথবা চাইলে কেউ যদি মনে করে না আমি কোনো ধর্ম করবো না, দরকার নাই, তাও থাকতে পারবে। ওই ধর্ম না করলে পরে সে ভোট দিতে পারবে কিনা? হ্যাঁ, সে ভোট দিতে পারবে। আবার কেউ যদি কোনো একটা ধর্ম করতে করতে মনে করে না এই ধর্মটা আমার ভালো লাগছে না, আমার তো মনে হচ্ছে ওই ধর্মটা এর চেয়ে ভালো, আমি সেই ধর্মে যাবো, ধর্মান্তরিত হওয়া, আইনে তো তার কোনো বাধা নাই। এবং এই ধর্মান্তরিত হলে পরে সে ভোট দিতে পারবে না, এরকমও কিন্তু কোনো ঘটনা নেই। আমাদের আইনে কিন্তু এটা এই স্বাধীনতা আছে। এখন বিজেপি, আরএসএস ধর্মীয় এই যে স্বাধীনতা, এটার উপর আক্রমণ করছে। এটাকে আমরা বলছি ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মের বিরোধিতা না। আমি যদি ধর্ম নাও করি, আপনি ধর্ম করছেন, ধর্মের প্রতি আপনার যে বিশ্বাস, শ্রদ্ধা, এটাকে আমরা অশ্রদ্ধা করি। আমাদের সংবিধান বলেছে তুমি ধর্ম না করলে অন্য ধর্মকে কিন্তু তুমি অশ্রদ্ধা করতে পারবে না। সরকারের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। সরকার সমান, রাষ্ট্র সমান। সরকার এবং রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান, বড় ছোট কোনো ধর্ম নাই। এখন বিজেপি এবং আরএসএস এর নিয়ন্ত্রিত এই যে সরকারটা, এরা যদি সামনের নির্বাচনে জিতে আসে, তাহলে এই যে ধর্মের সম্পর্কিত প্রশ্ন, যে দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাধীনভাবে ধর্মাচরণ করা, এটা থাকবে কিনা এই প্রশ্নটা কিন্তু চলে এসছে। খুবই গুরুত্বপূর্ণ। এখন ভোট দিতে পারবেন কিনা, ভোট থাকবে কিনা, পার্লামেন্ট থাকবে কিনা, বিধানসভা থাকবে কিনা,
শাসক দল বিরোধী দল থাকবে কিনা, বিরোধীরা পার্লামেন্টের মধ্যে বিধানসভার মধ্যে মন খেলে কথা বলতে পারবে কিনা, জনগণের কথা সমস্যার কথা পার্লামেন্টে বিধানসভায় তুলতে পারবে কিনা, এই প্রশ্নটা তৈরি হচ্ছে। এই নির্বাচনের ফলাফলের উপর এই জিনিসগুলি কিন্তু নির্ভর করছে। খুব বিপজ্জনক যে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করে সরকারটাকে তাদের হাতে নিয়ে নেয়, তখন মুখ্যমন্ত্রীর কথায় চলে না, চিফ সেক্রেটারির কথায় চলে না, নির্বাচন কমিশনের নির্দেশে, পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সচিব, ডিএম, এসডিএম, বিডিও, ডাইরেক্টর, এদের সবাইকে চলতে হয়। পুলিশ তাদের কোথায় চলবে। এই অধিকার, স্বাধীনতা, নিরপেক্ষভাবে সমান মাপের মাঠে সব দল যাতে সমান অধিকার ভোগ করতে পারে, এই সমস্ত জিনিসটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। এই কমিশনটাই থাকবে কিনা, এই সুযোগগুলি এই কমিশন ভোগ করতে পারবে কিনা, এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। বেশি যদি আসে, বেশিরভাগই ব্যবস্থা যদি কায়েম হয়, যেটা আমি বলছিলাম পূর্বকে পশ্চিম বলে সেটাই মানতে হবে, এরকম যদি অবস্থা হয় তাহলে তারা থাকবে না। এই প্রশ্নটা চলে আসছে। সরকার যখন কথা শোনে না, মন্ত্রী যখন কথা শোনে না, অফিসার যখন কথা শোনে না, জবরদস্তি করে জায়গা নিয়ে যায়, মাঠের ফসল নিয়ে যায়, পুকুরের মাছ ধরে নিয়ে যায়, গরু ছাগল নিয়ে চলে যায়, দোকানপাট খুলতে দেয় না, অটো রিক্সা নিয়ে বেরোতে দেয় না, গাড়ি নিয়ে বেরোতে দেয় না, অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, বেবিচার হচ্ছে, তেমন না। কোথাও যখন কোনো বিচার ইত্যাদি পাওয়া যায় না, মানুষ কোথায় যায়, শেষ পর্যন্ত কোর্টে যায়। চলো এবার কোর্টে যায়। কোর্ট দলের দ্বারা পরিচালিত না। এই যে সংবিধানের কথা বললাম, সংবিধান এটাকে স্বয়ংশাসিত একটা সংস্থা হিসেবে তৈরি করে দিয়েছে। আপনি অভিযোগ করতে গেলেন, রাম গেল স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে, যে স্বামী আমাকে এই সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছে, অধিকার হরণ করছে, প্রতিবাদ করলে পরে আক্রমণ করছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, কোন বিচার পাইনি, তাই আপনার কাছে আসলো। বিচারক অভিযোগকারীর অভিযোগ শুনবে, যার বিরুদ্ধে অভিযোগ সে বলবে না যে সে ঠিক বলছে না, আমার কিছু বলার আছে, ঠিক আছে তুমি বলো, তার কথা শুনবে। উভয়ের কথা শুনে আইনের ভিত্তিতে, আমাদের সংবিধান যে আইন ইত্যাদি ঠিক করে দিয়েছে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটার ভিত্তিতে বিচারকরা সিদ্ধান্ত নেবেন, কে ঠিক কে বেঠিক, তার ভিত্তিতে শাস্তি কার কি হবে না হবে নির্ধারণ করবে। এই যে বিচার ব্যবস্থা শেষ আশ্রয়, এই বিচার ব্যবস্থাটা নিরপেক্ষতা বজায় রেখে চলবে কিনা, থাকবে কিনা, এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। বুঝতে পারছেন? 52 সাল থেকে আমাদের দেশে নির্বাচন হচ্ছে। নতুন সংবিধান তৈরি হয়েছে 50 সালের 26শে জানুয়ারি চালু হয়েছে। এর ভিত্তিতে 52 সাল থেকে নির্বাচন হচ্ছে। এরকম প্রশ্ন এর আগে কোন লোকসভা নির্বাচনে আমাদের দেশের মানুষের সামনে আসেনি। একবার এসেছিল, ইন্দিরা গান্ধী ভারতবর্ষের জরুরি অবস্থা জারি করেছিলেন। সেই জরুরি অবস্থায় আমাদের কমিউনিস্ট পার্টিও অগ্রসিত ভাবে বেআইনি করে দিয়েছিল। আমার নিজের অভিজ্ঞতা বলছে, আমি তখন ছাত্র আন্দোলন করি, পার্টির নির্দেশ পুলিশের হাতে যাতে ধরা না পড়ে, গোপন থাকো, গোপনের থেকে পার্টির কাজ সংগঠিত করতে হবে। সেই সময়ে এই এলাকাতে গোপনে পার্টি রাজ্য কমিটি সব আমরা করেছি। এই এলাকাতে আমাকে আত্মগোপনে থাকতে হয়েছে। এই যে ভদ্রমণি দেববর্মা বললাম, তার বাড়িতে আমি রাত কাটিয়েছি। ভদ্রমণি দেববর্মা এমএলএ, তখন সে জেলখানায় 18 জন এমএলএকে ধরে নিয়ে গেছে কংগ্রেস সরকার বিধানসভা থেকে। ভদ্রমণি তখনই 18 জনের মধ্যে আমাদের একজন এমএলএ, সম্ভবত সেটা ছিল দ্বিতীয়বারের বিধায়ক। তার বাড়িতে
আমি আশ্রয় নিয়েছি, আমি এগুলো বলছি। সেই সময়ে এই জরুরি অবস্থা তুলে লোকসভা নির্বাচন নেতাদের জেলখানে রেখে মনে করেছিল ইন্দিরা গান্ধী জিতে চলে আসবেন। জেলের ভিতর জেলের বাইরে সবাই মিলে আওয়াজ তুললো, ইন্দিরা হটাও, কংগ্রেস হটাও, গণতন্ত্র পুনরুদ্ধার করো, নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, এই স্লোগান। তখনও সংবিধানের প্রশ্ন আসেনি, নির্বাচন কমিশনের প্রশ্ন আসেনি, বিচার ব্যবস্থার প্রশ্ন আসেনি, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আসেনি। আমি কারণে ওই অবস্থার চাইতে এবারকার দেশের অবস্থা খুব খুব খারাপ। এরকম পরিস্থিতিতে এই নির্বাচনটা আসছে, ফলে এই নির্বাচনটা একটা আলাদা গুরুত্ব নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা এই বিষয়গুলি সামনে এনে ভারতবর্ষের মানুষের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, অবিজেপি যারা, তাদের কাছে আমরা আবেদন রেখেছিলাম 24-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে না পারলে পর দেশের সর্বনাশ হয়ে যাবে। এই শুধু আমাদের কমিউনিস্ট পার্টির সমস্যা হবে না, তোমরা যারা কমিউনিস্ট পার্টি করো না, বিজেপি করো না, বিজেপির বিরুদ্ধে কথা বলো, তোমাদেরও অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে। দেশ বিপন্ন হওয়ার পর কোন পার্টির অস্তিত্বকে সেখানে টিকে রাখবে কঠিন হবে। শুধু বিজেপি আর আরএসএস, আর তো কেউ থাকতে যাবে না। এটা তো চূড়ান্ত স্বৈরাচারী ব্যবস্থা, কেমন না? তাহলে কি করতে হবে? চলো আমরা সবাই একটা জায়গায় আসি, আমাদের জানি যতটা ভোট আমরা সংগ্রহ করতে পারি, এই ভোটটা এক জায়গায় এনে সবটাকে ভিত্তি করে বিজেপিকে কোণঠাসা করে, বিচ্ছিন্ন করে, পরাস্ত করে একটা নতুন ধরনের সরকার তৈরি করার চেষ্টা করি। বিজেপি যাতে আমাদের বিরোধী, যারা বিজেপির বিরুদ্ধে বলছি কিন্তু যাদের মতো করে লড়াই করছি, আমাদের ভোটটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। সিপিএম এর ভোট, কংগ্রেসের ভোট, বা এরকম অন্যান্য যে দল, তাদের ভোট আলাদা 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 হয়ে যাচ্ছে। কাজে এই জায়গাতে আলাদা হতে না দিয়ে সবটা ভোট এক জায়গায় রেখে আমরা যদি বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে পারি, তাহলে তো তাকে পরাস্ত করা যাবে, সরকারের আশাটা আটকানো যাবে, এটা অন্য ধরনের সরকার আমরা তৈরি করতে পারবো। দেখা গেল এর ভিত্তিতে সময় লেগেছে, কিন্তু 25-26 রাজনৈতিক দল একটা জায়গায় এসছে, ইন্ডিয়া একটা মঞ্চ তৈরি হয়েছে। স্লোগান কি? 24-এর নির্বাচনে বিজেপিকে জিতে দেওয়া হবে, পরাস্ত করতে হবে। কেন? এই যে কথাগুলো এতক্ষণ বললাম, আমরা এই কথাগুলো প্রথম শুরু করেছি, তারা এখন এই কথাগুলো বলছে। এই স্লোগান নিয়ে শুরু হয়েছে। যেই মাত্র এই যে দলগুলো বিজেপির বিরুদ্ধে একটা জায়গায় চলে আসলো, এই মঞ্চ তৈরি করলো, নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস প্রচন্ড ভয় পেয়ে গেছে। না, এটা 2014-এর মতো হবে না, 2019-এর মতো হবে না। 14-এর আগে কেন্দ্রের বিজেপি সরকারের অভিজ্ঞতা তেমন নাই। নরেন্দ্র মোদী নতুন নতুন কথা বলেছেন, প্রত্যেক বছর 2 কোটি নতুন পদ তৈরি করে বেকারদের চাকরি দেবেন, আমাদের দেশকে ফাঁকি দিয়ে, ট্যাক্স না দিয়ে কোটি কোটি টাকা বাইরে যারা নিয়ে গেছেন, বড় বড় পুঁজিপতিরা সেই টাকা ফিরিয়ে এনে প্রত্যেকের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে 15 লক্ষ করে টাকা দিয়ে দেবো। মাথা খারাপ হয়ে গেছে। আরে বলছে কি, এরকম কথা তো শুনিই না। কৃষক ফসল ফলাবারই সাহায্য পায় না, বলছে আমরা ফসল ফলাতে সাহায্য করব, এবং ফসল যখন বাজারে বিক্রি করবে উৎপাদনের যা খরচ তার কাছে 2.5 গুণ বেশি, যাতে তোমার আয় উপার্জন হয় তার ব্যবস্থা করবে। আমি দুটিটাই বলবো, শ্রমিক কর্মচারী যাদের বেতন 2 গুণ করে দেব, দিয়েছি, এগুলো কোনো সমস্যা না, সময়ের আগেই পেয়ে যাবে। না, নতুন কথা, এটাতে মানুষ বিভ্রান্ত হয়েছেন। এর আগে যে বিজেপি সরকার ছিল, বাজপেয়ী, তারাও এরকম কথা বলেনি। এটা বিজেপি, কিন্তু এটা তো অন্যরকম কথা বলছে, কিন্তু এগুলো কিছু করেনি, পরিষ্কার হয়ে গেছে। আপনারা শুনছিলেন, প্রণব তার সংক্ষিপ্ত আলোচনা করবার চেষ্টা করেছিলেন, কিচ্ছু রক্ষা করেছে। 19-এর লোকসভা নির্বাচনে যে রক্ষা করলো না, তার কোনো কৈফিয়ত দিল না।
না যে আবার নতুন কথাগুলি প্রতিশ্রুতি দেবে। তাও জিততে পারতো না যদি কাশ্মীরে ষড়যন্ত্র করে সন্ত্রাসবাদীদের সুযোগ করে দিয়ে 42 জন সিআরপিএফকে খুন করিয়ে এবং মুসলমানদের বিরুদ্ধে টিকিট তুলে, পাকিস্তানের বিরুদ্ধে টিকিট তুলে অমুসলিম যারা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের ভোটারদের বড় অংশকে টেনে জিতে নিতে না পারত, জিতে পারত না। এটা জিতার পরেও দেখা যাচ্ছে প্রতিশ্রুতি কিছু রক্ষা করছে না। এরপরে যেটা দেখা যাচ্ছে 19 লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচন হয়েছে, বিভিন্ন রাজ্যে লোকসভা আসন উপনির্বাচন হয়েছে, বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, নগরের নির্বাচন হয়েছে। দেখা যাচ্ছে এই নির্বাচনগুলিতে বিজেপি প্রত্যাশা মতো ফল পাচ্ছে না। তাদের সরকার আছে রাজ্যে কিন্তু পরাস্ত হয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় তারা জিতছে, কিন্তু অনেক জায়গাতেই তারা সরকার হারাচ্ছে, লোকসভা আসন হারাচ্ছে, নগরের নির্বাচনে পরাস্ত হচ্ছে, পঞ্চায়েতের নির্বাচনের ফল ভালো হচ্ছে না। সবটা মিলিয়ে বিজেপি, আরএসএস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বুঝতে পারছেন এই 24-এর নির্বাচন সহজ হবে না। বিশেষ করে যখন এই বিরোধীরা আমাদেরই কাজের দৌলতে একটা জায়গায় চলে এসছে, কাজেই এই ভোটটা মোকাবেলা করতে গেলে পরে এদের বিরুদ্ধে আমাদের ষড়যন্ত্র করতে হবে, আরো নতুন নতুন কায়দা কৌশল দিতে হবে। এই নিয়ে তারা এই যে বিরোধী জোটটা এটাকে নানাভাবে ভাঙবার চেষ্টা করবে। প্রাথমিকভাবে সফল অর্জন করেছে, আপনারা খবর রাখেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি এই ইন্ডিয়া জোটে ছিলেন, তিনি বেরিয়ে চলে গেলেন, বিজেপির সঙ্গে আমার হাত দিলেন, আবার তাদের মুখ্যমন্ত্রী হয়েছে। মহারাষ্ট্রে শিবসেনা, তারপরে শরদ পাওয়ারের কংগ্রেস আর কংগ্রেস, এই 3 দল মিলে মহারাষ্ট্রের সরকার চালাচ্ছিল। শিবসেনা এবং শরদ পাওয়ারের দল ভেঙে টাকা খরচ করে বিজেপি এমএলএ কিনে তারা সরকার তৈরি করে আঘাত দেওয়ার চেষ্টা করবে। এরকম আরো বিভিন্ন জায়গায় তারা এগুলি করার চেষ্টা করছে। বিজেপির সঙ্গে ছিল না বা বিজেপি বিরোধী যারা এই মঞ্চ তৈরি করেছে তাদের সঙ্গে নাই, এরকম কিছু মাঝারি স্তরের যে রাজনৈতিক দলগুলো আছে বিভিন্ন রাজ্যে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, টানবার চেষ্টা করছে, প্রলোভন দেখাবার চেষ্টা করছে, লোকসভা আসনের কিছু কিছু তাদের সঙ্গে সমঝোতা করছে, যাতে এদেরকে ইন্ডিয়া জোট দিতে না পারে, এরকম তারা করার চেষ্টা করছে। কিন্তু এগুলো করেও তারা নিশ্চিত না এই 24-এর নির্বাচনে জয় সম্পর্কে, তারা ভীত সন্তুষ্ট। প্রধানমন্ত্রী বুঝতে পারছেন 14 নির্বাচন, 19-এর নির্বাচন, তার প্রতি মানুষের যে বিশ্বাস আস্থা তৈরি হয়েছিল, তার যে ইমেজ ভাবমূর্তি তৈরি হয়েছিল, এটা নাই। এটা থাকতো তো 19-এর পরের এই যে নির্বাচনগুলির ফলাফল এরকম হওয়ার কথা ছিল না, কেমন না? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা উদ্যোগ নিয়ে এই প্রধানমন্ত্রীর ভাবমূর্তির মধ্যে যে টান ধরেছে, এর থেকে তাকে বের করে আনার জন্য নানা কৌশল অবলম্বন করে। আপনারা দেখেছেন তাকে দিয়ে পার্লামেন্ট উদ্বোধন করেছে। বাড়ি কিন্তু এখন তৈরি সম্পূর্ণ হয়নি। এই পার্লামেন্ট করার কোনো দরকারই ছিল না। 543 আসন আমাদের ব্রিটিশের আমলে যে পার্লামেন্ট তৈরি করে গেছে, তাতে 600 লোক বসতে পারে, কোনো দরকার ছিল না, কোনো সমস্যা নাই, নিজেদের নাম খোদাই করতে হবে। এই বাড়িটা তৈরি হওয়ার আগে উদ্বোধন এবং রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী কার এটা উদ্বোধন করার কথা, তাকে বাদ দিয়ে নরেন্দ্র মোদী সমস্ত আলো তার দিকে। তারপর সুপ্রিম কোর্টের মদত পুষ্ট হয়ে রাম মন্দির তৈরি হলো,
সংবিধান স্পর্শ করে তার নামে শপথ নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। ব্যক্তিগতভাবে আপনার যে কোনো ধর্ম করার অধিকার আছে, প্রধানমন্ত্রী হিসেবে প্রকাশ্যে কোনো ধর্মের অনুষ্ঠানে আপনার কিন্তু যাওয়া ঠিক না। দেখা গেল সমস্ত সংবিধানকে পদদলিত করে প্রধানমন্ত্রী এই রাম মন্দির উদ্বোধনে তিনি গেলেন, এটা করা যায় না। তাহলে তার মানে হচ্ছে সংবিধানের বিরুদ্ধে তিনি যাচ্ছেন। আমি একটা দুটো ঘটনা এখানে উল্লেখ করার চেষ্টা করছি। এখন আবার বুঝতে পারছেন, রাম মন্দিরের নামে মানুষকে বিভ্রান্ত করে দুটো বৈতরণী এরা পর্যন্ত যতটাই পার হওয়া গেছে, 24-এর নির্বাচনে রাম মন্দিরের নামে খুব বেশি সুবিধা হবে না। কারণ সবাই প্রশ্ন করতে শুরু করেছে, বুঝলাম মন্দির তো হলো, কিন্তু রাম রাজত্বটা কোথায়? খাবার কোথায়? রোজগার কোথায়? চাকরি কোথায়? বাড়ি কোথায়? ঘর কোথায়? গরিবী দূর করার প্রশ্ন কোথায়? রাম রাজত্ব হলে যেগুলো না থাকার কথা, এগুলো তো বাড়ছে, কোনো জবাব দিতে পারছে না। এই সবটা মিলিয়ে এরা এরকম পরিস্থিতির মধ্যে নানা কৌশল দিচ্ছে। এখন আবার নতুন করে কৃষ্ণ মন্দির আবিষ্কার করার চেষ্টা করছে। 500 বছর আগে যেখানে মুসলিমদের কোন মসজিদ তৈরি হয়েছিল উত্তরপ্রদেশে, প্রধানমন্ত্রী যে কেন্দ্র থেকে জিতে এসেছেন, সেখানে বলছে এখানে তো খ্রিস্টান মন্দির ছিল, এটা আবার বাবরি মসজিদের মতো ভাঙার চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। ব্যয় নিতে করা যায় না। আমাদের দেশের যে আইন, তাতে বলেছে স্বাধীনতা লাভের পর 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষের যে রাজ্যে যেখানে যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যেমন আছে তেমন থাকবে। এগুলো ভাঙাচোরা করা যাবে না, পরিবর্তন করা যাবে না, নষ্ট করা যাবে না। কেন? তাহলে আমাদের দেশটা এক থাকবে না। ধর্ম নিরপেক্ষতার যে নীতির কথা বললাম, কেন? ব্রিটিশরা এমনি হিন্দু মুসলমান বলে দুটো ভাগ করে দিয়ে একটা পাকিস্তান একটা ভারত বানিয়ে দিয়ে গেছে, আর যাতে ভারতকেও ভাঙতে না পারে তার জন্য ধর্ম নিরপেক্ষতা। এবং এটাকে মাথায় রেখে নতুন একটা আইন, স্বাধীনতা লাভের পর থেকে 15 আগস্ট সকাল থেকে যেখানে যা আছে ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলি থাকবে, এগুলি কেউ নষ্ট করতে পারবে না, এগুলি কোনো মানবতা করা যাবে না। এই সমস্ত কিছু নস্যাৎ করে দিয়ে আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, তারা আবার নতুন করে রাম মন্দির দিয়ে যখন আর বেশি যাওয়া যাবে না, আবার নতুন করে এরকম মন্দির মসজিদের প্রশ্ন তুলে বিরোধ বানাবার চেষ্টা করছে। এই যে নতুন নাগরিকত্ব আইন ধর্মের কথা যুক্ত করে, এটাও কিন্তু মানুষকে বিভক্ত করার জন্য ভোটের আগে করবার চেষ্টা করছে। সব রাজ্যে সুযোগ না পেলেও কোন কোন রাজ্যে তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। কতটা পারবে না পারবে এটা নির্ভর করবে মানুষের চেতনা। এখন দেখেছেন ধরা পড়েছে, খুব ব্যাঘাত করেছে, কিছু বলছে না, ইলেকশন বন্ধ, এরকম একটা অগণতান্ত্রিক, স্বৈরাচারী, সংবিধান বিরোধী আইন তৈরি করে বিজেপি বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, যারা ট্যাক্স না দিয়ে কালো টাকা পাহাড় তৈরি করেছে, তাদের কাছ থেকে এই বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা জোর করে এই যে এমএলএ কিনে সরকার ভাঙছে, ভোটে জিতবার জন্য পয়সা খরচ করছে। এই যে টাকা তাদের কাছ থেকে আসছে। দেখা গেল কিছুদিন আগে আমাদের দেশের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে দিয়েছে। এরা যদি আঙুল তুলে তুলে বলতো এরা দুর্নীতি করে না, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ দেখাতে পারবে না। এখন সারা পৃথিবীতে প্রচার হয়ে গেল স্বাধীন ভারতবর্ষে সম্ভবত এই যে ইলেকশন বন্ড, যেটা বিজেপি শাসনে তৈরি হয়েছে, এটা সবচেয়ে বড় দুর্নীতি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, কালো টাকা সাদা করছে, এবং এই টাকার 100 টাকার মধ্যে 70, 80, 85 টাকা বিজেপি তহবিলে যাচ্ছে। এই সমস্ত কিছু জনগণের সামনে উন্মুক্ত হয়ে যাওয়ার পরেও তারা ষড়যন্ত্র করছে কি করে সরকারের এই 24-এর নির্বাচনের মধ্য দিয়ে ফিরে আসতে পারে। যদি ফিরে আসে
কি সমস্যাটা হবে এটা আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করি। এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে বিজেপিকে কোনো মতেই কিন্তু জিততে দেওয়া যাবে না। এখন এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকা কৃষক। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে কিনা, জিনিসের দাম যে প্রত্যেকদিন বাড়ছে এটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে কিনা, টাকার দাম যে নিচের দিকে চলে যাচ্ছে এটাকে আটকানো যাবে কিনা, বেকাররা কাজ যে পাচ্ছে না, ফলে কারখানায় যারা কাজ করছে তারা যে কাজ হারাচ্ছে এটাকে আটকানো যাবে কিনা, বেকারদের কাজের সংস্থান করা যাবে কিনা, গরিবের ছেলে মেয়ে বিনা খরচায় কলেজ অব্দি পড়তে পারবে কিনা, গরিব মানুষ হাসপাতালে গেলে বিনা পয়সায় বেঁচে থাকার জরুরি ঔষধ পাবে কিনা, হাসপাতালে ভর্তি হতে পারবে কিনা, সরকার থেকে হাসপাতালে থাকতে তাদের যে খাবার দেয় সেই খাবার পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে কিনা। আমি খুব সাধারণ করে কথা বলছি, এই সুযোগ আপনি পাবেন কিনা এটা নির্ভর করছে এবারকার লোকসভা নির্বাচনের ভোটের ফলাফলের মধ্য দিয়ে। বিজেপি যদি সরকার আসতে পারে এই সুযোগগুলি একবার করে খরচ করে নিয়ে যাচ্ছে এবং এগুলি সমস্ত ধ্বংস করে দেবে। তাই এই কারণে প্রশ্ন হচ্ছে বিজেপিকে হারাতে হবে। ট্রাইবাল দল দেখাচ্ছে, এডিসি এরা শুকিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না, এডিসি কর্মচারী বেতন পাচ্ছে না, রাস্তাঘাট ভেঙে চলছে, স্কুলে মাস্টার নাই, হাসপাতালে ডাক্তার নাই, নার্স নাই, ঔষধ নাই, এরকম পরিস্থিতি। এডিসি এলাকাগুলোর মধ্যে অধিকাংশ জায়গায় নিয়মিত বিদ্যুৎ যাচ্ছে না, বিদ্যুৎ না থাকলে পানীয় জলের পাওয়া চলছে না, পানীয় জলের কল না চললে পরে পরিস্থিতি পানীয় জল পাওয়া যাচ্ছে না, সেচের মেশিন চলছে না, যখন বৃষ্টি হয় না মাঠ ফাটাফুটি, সেচের জল দিয়ে যেখানে ফসল ফলাবার ব্যবস্থা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, এখন বিদ্যুতের অভাবে মেশিন নষ্ট, সেচ নাই, ফসল ফলাতে পারছে না। বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় সমস্যাগুলো হচ্ছে, কাজ নাই, বাইরে চলে যাচ্ছে উপজাতি পরিবারের ছেলে, এখন মেয়েও যাচ্ছে, ওখানে গিয়ে মারা পড়ছে, মৃতদেহ বাড়িতে ফিরে আনতে পারছে না, ওখানে সমাধিস্থ করতে হচ্ছে, খবর নাই। তাহলে এটা ত্রিপুরায় যেমন উপজাতিদের ক্ষেত্রে সমস্যা, ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্যগুলিতে উপজাতিরা আছেন, যেমন গুজরাটে আছে, প্রধানমন্ত্রী যে রাজ্য থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ নিয়ে দুইবার, তৃতীয়বার মুখ্যমন্ত্রী না হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, সে রাজ্যে আপনার উপজাতি আছে। ত্রিপুরায় যে সুযোগগুলি আমরা বামফ্রন্ট সরকার করেছিলাম সেখানে তা নাই, মহারাষ্ট্র আছে সেখানে তা নাই, উড়িষ্যা আছে সেখানে তা নাই। এরকম বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রের বিজেপি উপজাতিদের এখানে যা সুযোগগুলি আমরা দিয়েছিলাম এগুলো তারা হরণ করেছে, অন্য জায়গায় সুযোগগুলিও দেয়নি। কাজে সেই সুযোগ পাওয়া যাবে কিনা, যে সুযোগগুলি হরণ করে নিয়েছে সেগুলো পুনরুদ্ধার করা যাবে কিনা, এটা কিন্তু এই 24-এর নির্বাচনে নির্ভর করছে। কাজে বুঝতে হবে যেটা একটা সাধারণ নির্বাচন না, স্বাধীনতার পরে এই 78 বছরে লোকসভা নির্বাচন, এবার যে প্রশ্নগুলি আমাদের সামনে নিয়ে এসছে এরকম প্রশ্ন কিন্তু আগে ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, যদিও ইন্ডিয়া জোট আমরা যেমন চাইছি সব জায়গায় সব রাজ্যে রাজ্যে বিজেপির একজন প্রার্থীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের একজন প্রার্থী দাঁড়াবেন, চাইছি আমরা সব জায়গায় না হলেও অনেক জায়গাতে এগিয়ে চলছে। এবং এটা মাথায় রাখতে হবে যে আমাদের ইচ্ছা মতো সব জায়গায় একই রকম ভাবে এই আসল সমঝোতা হবে এটা মনে করলে ভুল করবো। প্রত্যেক দলের নিজস্ব ভাবনা চিন্তা আছে, কিন্তু একত্রিত চেষ্টা হচ্ছে কি করে এই জায়গাটায় ভুল ভাগাভাগি সর্বাধিক এটা কি করে আটকানো যায়। এতে সাফল্য যে নাই মনে করার কারণে সাফল্য আছে, এগুচ্ছে আমরা দেখা যাক যতদিন এগুচ্ছে উপলব্ধির মধ্যে আসছে বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে, ততই জটিলতা থেকে বেরিয়ে এসে আসল সমঝোতা ইত্যাদি করার চেষ্টা মানুষ করছে। এরকম জায়গায় আমাদের ত্রিপুরাতে
দুটো আসনের নির্বাচন হবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমাদের রাজ্য কমিটিতে আলোচনা আমরা করেছি। যদিও কংগ্রেস আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করেই তাদের প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছে, যেটা করা উচিত হয়নি। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং সেখানে আমরা আমাদের বক্তব্য রেখেছিলাম, তারা তাদের বক্তব্য রেখেছে। মীমাংসা হলো, সিদ্ধান্ত হয়নি। এরকম জায়গায় দেখা গেল এককভাবে তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন। আমরা আমাদের পার্টি রাজ্য কমিটিতে বসেছি, আলাপ আলোচনা করেছি। যেহেতু আমরা বলছি বিজেপিকে হারাতে হবে, বিজেপি বিরুদ্ধে ভোটটা যাতে ভাঙা হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। আগে কে ভুল করলো কে ঠিক করলো এটা নিয়ে তর্ক করে এই মুহূর্তে বিজেপির সুযোগ করে দেওয়া ঠিক হবে না। তাই আমরা আমাদের রাজ্য কমিটি সবাই ঠিক করেছি, তারা যখন ঘোষণা করেছে ঠিক আছে, এই পশ্চিম কেন্দ্রে তাদের প্রার্থী কংগ্রেসের প্রার্থী তাকে আমরা সমর্থন করব। পূর্ব কেন্দ্রে আমরা যদিও তারা আমাদের দলের প্রার্থী যারা কিনা প্রথম থেকে তারা বলেনি, মাঝে এটা সাংবাদিক সম্মেলন করে নাকি বলেছে, ঠিক আছে, তারা কি বলো না বলো সেটা পরের কথা। আমরা আমাদের প্রার্থী আমরা ঠিক করেছি। আমরা দেখেছেন কমরেড রাজেন্দ্র রিয়াং, তাকে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করেছি, তিনি আমাদের প্রার্থী হবেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই নির্বাচনে দুটো কেন্দ্রেই বিজেপিকে পরাস্ত করার জন্য আমাদের কাজ করতে হবে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যে আগ্রহটা আমাদের সমর্থক সভ্য শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছিল, অনেকেরই ধারণা হয়েছিল বিজেপি হারবে, বামফ্রন্ট অন্যদের সঙ্গে নিয়ে সরকার তৈরি করবে, অন্য ধরনের একটা সরকার হবে, ত্রিপুরা এই শরীর সংঘাত বন্ধ হবে, গণতন্ত্র ফিরে আসবে, অনার মৃত্যু সন্তান বিক্রি, এই যে অনাথ থেকে বাঁচবার জন্য পরিবার শুধু যে আত্মহত্যা করছে এগুলো বন্ধ হবে, কাজ থাকবে, কর্ম থাকবে, রোজগার থাকবে, সময় মতো মজুরি পাবে, রাস্তাঘাট ঠিকঠাক হবে, এরকম একটা অবস্থা হবে। কিন্তু দেখা গেল ভোটের ফলটা যা হলো উল্টো হয়ে গেল। কেন হলো? এরকম তো হওয়ার কথা ছিল না। তীব্রতা তারা একটা ভাব দেখালো, তারাও প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে বামফ্রন্টের সঙ্গে তারা বাইরে বাইরে খাতির করার চেষ্টা করছে। আমরা বামফ্রন্ট মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, তারা যেহেতু বিজেপির বিরুদ্ধে বলছে, যদিও এডিসি তাদের হাতে, বিজেপি সরকার চালাচ্ছে, এই এডিসি ন্যায্য টাকা এই সরকার দিচ্ছে না, ওখানকার উন্নয়নের কাজ করতে পারছে না। এটার পরিপ্রেক্ষিতে তীব্রতা বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না। এরকম পরিস্থিতির মধ্যেও বাধ্যত তারা বিজেপির বিরুদ্ধে কথা বলছে, সামনে ভোটটাকে সামনে রেখে। আমরা ঠিক আছে, আমরাও প্রশ্ন তুলেছি, বিজেপি সরকার কেন এই এডিসি কে আর্থিক দিক থেকে সুবিধা বাড়ানোর চেষ্টা করত, ষড়যন্ত্র এটা বন্ধ করো। তীব্র কথা না বললো, কিন্তু আমরা বলতাম আমাদের কিন্তু একজনও সেখানে জিততে পারেনি, জিতে যায়নি। কুমুদকেও তো আমরা দাঁড় করিয়েছিলাম, যেটা সম্ভব হয় না, আমরা পারেনি যেতে, তেমন না। তো এর পরেও যখন দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনের মুখে তারা বলছে আমাদের নেতাদের সঙ্গে কথাবার্তা বলে না বিজেপিকে হারাতে হবে, এই যে এডিসিতে তারা আমাদের সঙ্গে এই সমস্ত উল্টো পাল্টা করছে, সাহায্য করছে না, প্রকাশ্যে না বললেও তাদের একটা শিক্ষা দিতে হবে। আমরা বিশ্বাস করছি কংগ্রেসের সঙ্গে আমাদের আসল সমঝোতা হয়েছে, 13টা আসনে তারা লড়বে, বাকিগুলি আমরা লড়বো। সেই জায়গায় তীব্রতার সঙ্গে আমাদের নেতৃত্ব কথা বলেছেন, আপনারা কোন আসনে দাঁড়াবেন, কটা আসনে দাঁড়াবেন বলুন। আমাদের কাছে যা আসন সেখান থেকে কথাবার্তা বলে কিছু আসন আপনাদের দিয়ে আমরা সবাই মিলে একসাথে লড়াই করতে চাই। হবে 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 72 ঘন্টা আগে দেখা গেল তারা 42 আসনে দাঁড়াবে, নিজেরাই করে দিল।
এতদিন তারা বলেছেন 14 লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করে আমার কাজ, অন্যগুলো চিন্তা ভাবনা আমার নাই। এদের জন্য একটা কিছু আমি করে দিতে চাই। মারা গেলে, স্বর্গ গেলেও কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি করেছো, আমি যেন বলতে পারি এই ত্রিপুরার 14 লক্ষ উপজাতির জন্য আমি এই কাজটা করে এসেছি। কেটে নেচে এমন না চোখের জল ফেলে নানা পদ্ধতিতে এগুলো প্রকাশ চেষ্টা করে। 42 বছর যখন তারা ঘোষণা করলেন বিশ্রামের ট্রাইবেল এলাকা রিজার্ভ সিট, ঠিক আছে, এগুলো তারা প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে। বাকি যে 22 আসন এগুলো ট্রাইবেল রিজার্ভ সিট না, কিন্তু ওখানে ট্রাইবেল ভোট আছে। তাহলে ত্রিপুরা মধ্যে যদি ওখানে না প্রার্থী দেওয়া হয়, ওখানে যদি ট্রাইবেল ভোট তার প্রার্থী নাই, সেই ভোট কোথায় যাবে? স্বাভাবিক কারণে সেই ভোটের বড় অংশ লেফটের দিকে আসতো, বামফ্রন্টের দিকে আসতো, সিপিআইএম এর দিকে আসতো। আসার পরে সিপিআইএম এর আসন বাড়ত, বিজেপির আসন কমতো। তা যদি হতো তাহলে ত্রিপুরা মধ্যে এডিসি ট্রাইবেল রিজার্ভ সিটের মধ্যে বিশ্বে না হলো 13 আসন তারা তো ট্রাইবেল রিজার্ভ সিটই পেলেন, তারা এগুলি পেতে পারতেন। আর এখানকার 22টি আসনে বেশ কয়েকটা আসন বামফ্রন্টের দিকে আসতো, বিজেপির আসন কমতো। তাহলে তো এই সরকারটা হয় না। আমাদের তখন বলা হয়েছিল ভোটের মুখেই এই যে 42 আসনে তারা দাঁড়ালো, আসলে তারা বামফ্রন্ট যাতে ট্রাইবেলের ভোট পেয়ে বিজেপিকে পরাস্ত করে সরকার তৈরি করতে না পারে, বিজেপির সরকার আসাটা যাতে বাধা দিতে না পারে, তার জন্য ট্রাইবেল রিজার্ভ সিটের বাইরেও 22টা আসন তারা প্রার্থী দাঁড় করিয়েছে। এটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু তারপরেও আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভোটের মুখে এরকম বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে আমরা কথা বলিনি। তারপরেও আমাদের একটা ধারণা ছিল দেখা যাক না, ভোটটার ফল প্রকাশিত হোক, হতে পারে ফল প্রকাশ হওয়ার পর বিজেপিকে আটকাবার জন্য ত্রিপুরা যে আসন পাবে এদের সঙ্গে সমঝোতা করে আমাদের আসন, ত্রিপুরা আসন, কংগ্রেসের আসন সবটা মিলিয়ে বিজেপিকে ক্ষমতার বাইরে রাখা যাবে। ফল প্রকাশ হল এটা ঘটনা। বামফ্রন্টের সিপিআইএম এর 11 আসন, কংগ্রেসের 3 আসন, 11 থেকে 14 আসন, ত্রিপুরা 13 আসন, 27 আসন। এটা ঠিক সরকার তৈরি করা যাচ্ছে না। এই সুযোগ বিজেপি তৈরি করে দিল ত্রিপুরা, তারা সরকার তৈরি করলেন এবং ত্রিপুরা মধ্যে সমর্থক যারা তারাই বলতে শুরু করল কেন আমরা এই কাজটা করলাম, আমাদের জন্যই তো বিজেপি আবার সরকার আসতে পারে। তার নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা, সম্মেলনের সমালোচনা, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্পুরম দেখা গেল তাদের যে দল তৈরি করলেন তিনি হঠাৎ করে বললেন না তোমরাই চাও, আমি আজকে আমার শরীর দুটো এখন ভালো না, আমি দিল্লিতে যাচ্ছি, হ্যাঁ আমি একটু রেস্ট নেবো, আমার অন্য কিছু কাজ আছে, এরকম ভাবে ফেলে দিয়ে চলে গেলেন। আমার লোকসভা নির্বাচন আসলো, এরকম জায়গায় এসে বললেন আমার অনশন ধর্মঘট হবে, এটা ঠিক বললেন সাংবিধানিক উপজাতি সমস্যার সমাধান এগুলি না হওয়া পর্যন্ত আমি এই আমার অনশন করবো, লড়াই করে আমি লড়াই করবো। অনশন ধর্মঘট শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই বলছে দিল্লি থেকে খবর এসছে আমাকে এখন দিল্লি যেতে হবে, চলে গেলেন, দেখেছেন আপনারা জানেন। 3 দিন পর এটা ছোট্ট 1 পৃষ্ঠার একটা সংবাদপত্র বেরোলো, এটা বের করে বললো আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা যখন এটা পেলাম, পড়ে দেখলাম কোথায় কিসের দাবি, কি তারা মানলো, কিছুই তো না। এখানে ছোট্ট কমিটি তৈরি হবে, তার সঙ্গে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের প্রশ্ন নাই, এডিসির ক্ষমতার প্রশ্ন নাই, সাংবিধানিক ভাবে সংবিধান সংশোধন করে উপজাতি স্বার্থ রক্ষা করার জন্য নতুন আইন করা ইত্যাদি কিছু প্রশ্ন নাই। এই সমস্ত বিষয়গুলির বাইরে অন্য অপ্রয়োজনীয় কথা বলে বলছে একটা কমিটি তৈরি করে আমরা দেবো, তারা আলাপ আলোচনা করে এগুলির জন্য গান বাজনা নাচ হানাতে ইত্যাদির জন্য
আমাদের কি করা দরকার, ভাষা ইত্যাদি এগুলো প্রস্তাব করবে, তারপর আমরা সরকার সিদ্ধান্ত নিয়ে এগুলি করার চেষ্টা করব। তুমি এই দাবি নিয়ে তো বসনি আন্দোলন অনুষ্ঠানে, তুমি তো গ্রেটার ট্রিবিউনাল বলেছো, সাংবিধানিক দিক থেকে উপজাতির অধিকার বাড়াবার কথা বলছো, রিসিভ ক্ষমতা বাড়াবার কথা বলেছো, আলাদা উপজাতি রাজ্যের কথা বলেছো। এটা হলে নাকি এই এলাকার সমস্ত চাকরি বাকরি বুদ্ধি প্রমোশন কন্ট্রাক্টের টাকা পয়সা সবই উপজাতিরা ভোগ করবে। কোথায় গেলে এগুলো কিছু নাই, প্রতারণা এটা কি বলবো, আর কিছু জবাব নেই। প্রথম দিন তাদের লোকদের সভাতে এই চুক্তিপত্র যায়নি, এটা পৌঁছার আগে কোন কোন জায়গায় বাজি পটকা ফাটালো, কিছু কিছু জায়গায় মিষ্টি টিষ্টি খেলো। তারপরে যখন এটা হাতে যেতে শুরু করলো, আমরা যখন আমাদের কথা বলতে শুরু করলাম, তাদের মধ্যে যারা লেখাপড়া যায় না তারা যখন পড়লো, বললো এটা কি হলো, এটা তো এনসি দেববর্মার মতোই হলো। 18 বিধানসভা নির্বাচনের আগে 11 দিন জাতীয় সড়ক বন্ধ করে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিল, ন্যাংটা হয়ে উদম এই ছেলেগুলি রাস্তায় নৃত্য করেছে। এরাতে সেই সময় মানে এটা তুলে নিয়ে বললো যে আমাদের দাবি মেনে নিয়েছে দিল্লি, মিথ্যা কথা। বিধানসভা প্রশ্ন করেছে, কোনো জবাব দিতে পারেনি, এটা তো সেরকমই হলো। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেখা গেল শুধু এখানে দাঁড়ানো, তারপরে তারা মন্ত্রিসভায় ঢুকলো, একজন পুরা মন্ত্রী আরেকজন অর্ধেক মন্ত্রী। আপনারা জানেন কি কি দপ্তর দিয়েছে সেটা আপনারা দেখেছেন, কতটুকু ক্ষমতা তার মধ্যে আছে সেটা আপনারা বুঝতে পারছেন। এখন বিক্রামতার ভেতরের লোকরা প্রশ্ন করছে কি হলো, এ তো বিজেপি পেটেই ঢুকে গেলে, ত্রিদেশের সঙ্গে তার কোনো ফারাক নাই, সাধারণ আলো না, বিশুদ্ধ উপজাতি আন্দোলন। তারপর কংগ্রেসের সঙ্গে মিলে কমিউনিস্টদের রাখতে হওয়ার চেষ্টা করলো, সন্ত্রাসবাদী দল তৈরি করলো, দাঙ্গা বাঁধালো, শত শত মানুষ খুন হলো, ট্রাইবেল নন ট্রাইবেল। এখন তোমরা 14 লক্ষ উপজাতির স্বার্থের কথা বললা, তীব্র মাথা তৈরি করলা, উপজাতিদের ঐক্যবদ্ধ করলা, বাঁশের আটি যেমন ভাঙে এরকম আটি বাঁধবে, 14 লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করবে। বিজেপির বিরুদ্ধে আকাশ বিদীর্ঘ করে হাত ছুরি দিয়ে বক্তৃতা করলে, এখন বিজেপির ভেতরে ঢুকলে, মন্ত্রীও হলে। শুধু তা না, লোকসভার নির্বাচনে ত্রিপুরাতে আর কোনো ট্রাইবেল নাই, এই 14 লক্ষ উপজাতিদের মধ্যে আর কোনো উপজাতির ছেলে মেয়ে নাই। তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে তীব্রমতা এবং বিজেপির সমর্থনে বামফ্রন্টের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে। তোমার পরিবারের লুকিয়ে দিতে হবে, আরে তোমার বাবা তো 3 বার বেশি এমপি হয়েছে, তোমার মা 2 বার এমএলএ হয়েছেন, কংগ্রেস উপজাতি যুব সমিতির মন্ত্রী হয়েছেন, সেখান থেকে তিনি আবার লোকসভায় দাঁড়িয়েছেন। তাহলে কি করেছে তারা? লোকসভায় গিয়ে, বিধানসভায় গিয়ে, মন্ত্রী হয়ে আবার লোকসভায় গিয়ে ত্রিপুরার উপজাতিদের জন্য, যে 14 লক্ষের জন্য এখন তোমার রাতে ঘুম হয় না, চোখের জন্য বুক ভাসাও, তারাও তো গেছে, তোমার পরিবারেরই তো। কি হলো? গত লোকসভা নির্বাচন তুমি কংগ্রেস দলের সভাপতি, তোমার আরেক বোনকে তুমি প্রার্থী করলে, মানুষের ভোটের অধিকার হরণ করে বিজেপি জিতলো, সেই সময় তোমার বোনই হারলো, তাও তোমার পরিবারের। বিজেপি বিরুদ্ধে তেমন কিছু বললে না, সেও গেল, দল ছাড়লে, নতুন দল তৈরি করলে, এখন বিজেপি পেটে ঢুকে আবার তোমার বোনকে তুমি বেছানলে। ছত্রিশগড় থেকে রাজ পরিবারের বধূ, তার স্বামী কংগ্রেস করতো, তারপর বিজেপিতে এসে 1 2 বার এমএলএ হয়েছে, এই ভদ্রমহিলাকেও সেখানে দাঁড় করিয়েছে, বিধানসভা জামানত জব্দ হয়েছে, তাকে প্রার্থী করেছে। কি আর কোন লোক নাই? তার মানে কি দাঁড়াচ্ছে? তীব্রমতা ভেতর থেকে কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ করতে শুরু করেছে, ভাঙতে শুরু করেছে, একাংশ বলতে শুরু করেছে তার তীব্রমতা করে কি লাভ, আমরা বিজেপিতে গেলেই তো পারি, তোমার সঙ্গে থেকে কি লাভ হবে? একাংশ আমাদের সঙ্গে আসছে, আমরা যেতে পারছি না, সব জায়গায় যেতে পারলে তাদেরকে আমাদের সঙ্গে জয় করে আনার সুযোগ আছে। এরকম একটা পরিস্থিতিকে তৈরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে
এখন ত্রিপুরাতে যে সরকারটা চলছে কি কাজ? রেগার কাজ দেয়, শহরের টুয়েলভের কাজ দেয়, পূর্ত দপ্তরের কাজ দেয়, বন দপ্তরের কাজ দেয়, উপজাতি দপ্তরের কাজ দেয়, স্বাস্থ্য দপ্তরের কাজ দেয়, শিক্ষা দপ্তরের কাজ দেয়। শিক্ষক নাই, হেডমাস্টার নাই, কলেজের প্রিন্সিপাল নাই, সাবজেক্ট টিচার নাই, হাসপাতালে ডাক্তার কম, নার্স কম, স্বাস্থ্যকর্মী কম, ঔষধ নাই। এগুলো শুনছিলেন আমাদের প্রণব বলছিলেন, আপনারাও জানেন। কাজটা কি? সরকারের কি ভূমিকা? 72 মাস হয়ে গেল, প্রথম 5 বছর, পরে সরকার আসার পর 1 বছর হয়ে গেল। দিল্লিতেও কাজ দেয়, এখানেও কাজ দেয়, একই তো। তারাই বলছেন ডাবল ইঞ্জিন, গাড়িটা একটাই, ইঞ্জিন ডাবল না ট্রিপল চিন্তা করতে লাভ নাই। তো দেশের কাজ যেমন তারা করছেন, ত্রিপুরার কাছে করবো না বিজেপি সরকার। আর বিজেপির মধ্যে এখন নানা রকম ভাগ বিভাজন। বর্তমান মুখ্যমন্ত্রী একটা গোষ্ঠী, আগের মুখ্যমন্ত্রী একটা গোষ্ঠী, আগের যিনি লোকসভার মেম্বার হয়েছিলেন জালিয়াতি করে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন, এবার থেকে লোকসভার রাষ্ট্রীয় করলেন না, তিনিও একটা গোষ্ঠী এখন আলাদা করে তৈরি করে চলবার চেষ্টা করছেন। এতে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের কাজ করবো, ব্যাপক মানুষকে আমাদের পতাকা আমরা সম্মিলিত করবো। ত্রিপুরার অবস্থা পরিষ্কার। তাহলে বামফ্রন্টের বিরুদ্ধে যারা, একদিকে বিজেপি আরেকদিকে ত্রিপুরা, তাদেরই তো এখন খেয়ে চলছে। এখন দেখবেন বিজেপি দলের ছেলেরা তারা কি বলছে, কোথায় চাকরি, কোথায় কন্ট্রাক্টারি, কোথায় টাকা, কোথায় পয়সা। ভোট আসার পর আমাদেরকে মাসলমেল হিসেবে, ভাড়াটে, গুন্ডা হিসেবে আমাদের ব্যবহার করে, মানুষের ভোটের অধিকার হরণ করে, ভোট যাতে দিতে না পারে তাদের ভোট দিয়ে বাক্স আমাদেরকে ব্যবহার করে ভর্তি করছে। তাদের মধ্যে প্রশ্ন আসছে, এখন তারা গিয়ে মানুষের বাড়ি ঘরে আক্রমণ করছে, আক্রান্ত মানুষ বলছে কি ব্যাপার, তোমরাও বিজেপি আমরাও বিজেপি। বলে না, তোমরা তো বিজেপি, কিন্তু তোমরা তো বুঝিয়ে নিয়েছো তোমাদের আছে, আমাদের তো কিছু নাই। সরকারের কাছে গেলে এখন আমরা কথা বলতে পারি না, আবার ভোট আসলে আমাদের কিছু গুরুত্ব বাড়বে, না হতো নাই। কাজে টাকা দাও, পয়সা দাও, সোনা দাও, দানা দাও, আলমারির চাবি দাও, খুলে দিকে কোথায় কি আছে। তারাই একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলছে। এই তো পরিস্থিতি। তাহলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের যারা করবে, আমাদের তো হারাবার কিছু নাই। আমি সেই কারণেই কথাটা বলতে চেয়েছি, এই বিষয়গুলো একটু বিস্তৃত পরিসরে বলবো। এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে। বিজেপি বিধানসভা নির্বাচনে কিন্তু হেরে গেছে, 39 আসন ভোট পেয়েছে, 31 আসন পেয়েছে, এই ব্যবস্থা বাঁচিয়ে দিয়েছে। নাহলে কিন্তু হেরে গেছে। এত কম ভোটে এর আগে ত্রিপুরাতে কোন সরকার হয়নি। তাহলে আমরা যে স্লোগান দিয়েছিলাম গত বিধানসভা নির্বাচনে, মানুষ এই স্লোগানে সাড়া দিয়েছে, এবং সারা দেশে যে আমরা স্লোগান তুললাম, ত্রিপুরাতে এই স্লোগান অনুসরণ করে আমরা বলছি, দুটো কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরাস্ত করে দিল্লিতে বিকল্প সরকার তৈরি করবার জন্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করে যে আওয়াজ এসছে, এই আওয়াজকে বাস্তবায়িত করার জন্য আমাদের কিন্তু এখানে ভূমিকা নিতে হবে। হঠাৎ করে বলছে ঘটনা না, এটা করার বাস্তবতা আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, তারা পরিবর্তন চাইছে। তাহলে 5 বছরের মাথায় 51 ভাগের ভোট কি করে 39 ভাগে চলে, 40-45 আসন কি করে কমে 31-32 আসে, এটা বুঝতে হবে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি, মানুষের কাছে আমাদের যেতে হবে। ভয় দর বিজেপি পেয়েছে, ভয় তীব্রতা পেয়েছে, সেই কারণে অস্তিত্ব টিকে রাখার জন্য মন্ত্রিসভায় ঢুকছে। এই জায়গায় আমরা যদি বিজেপির সমর্থকদের সঙ্গে কথা বলতে পারি, বিপ্লবতার সমর্থকদের সঙ্গে কথা বলতে পারি, বিপ্লবতা করে না, বিজেপি করে না, নিজের মতো করে চলেন, এরকম মানুষদের সঙ্গে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি, আমাদের বক্তব্য যদি তুলে ধরে একটু যুক্তিসঙ্গত ভাবে বুঝিয়ে বলতে পারি,
তাহলে পরে এই দুটো আসনে তাদেরকে পরাস্ত করে কঠিন মনে করার কিন্তু কারণ নেই। এই জায়গায় আপনাদের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে যেটা বক্তব্য, যে এই দায়িত্বটা কিন্তু আপনাদের দিতে হবে। আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা মিটিং করছি সিমলা বিধানসভা কেন্দ্রের একটা এলাকা নেতা কর্মীদের, গোটা বিধানসভা কেন্দ্রের সব লোক তো এখানে আসতে পারেনি, কর্মীরা যারা তাদেরও একটা ছোট্ট অংশে এসছেন, বড় অংশের পক্ষ থেকে আসা সম্ভব না। কাজেই আমাদের যে আলোচনাটা আজকে এখানে আমরা করছি, বার্তাটা গোটা বিধানসভা কেন্দ্রে আমাদের নিয়ে যেতে হবে। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিমলা বিধানসভা কেন্দ্রে তাতে অতীত গৌরব, বামফ্রন্টের পক্ষের যে গৌরব, সেই গৌরবটাকে ফিরে আনতে হবে। এর মধ্যে সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আপনারা বলবেন কি করে, আমাদের তো এখানে কাজ অতিরিক্ত তারা নাই, তাহলে না আমরা বলতে পারতাম আমাদের গৌরব ফিরে আসছি। আমরা কাজ তৈরি তারার পরিবর্তে এবারে বলছি আর চিহ্নে ভোট দেওয়া। আমরা তো নিজেরাই আলোচনা করে ঠিক করেছি এই আসনটা তাদেরকে আমরা ছেড়ে দেব। কাজেই আমাদের চিহ্ন নাই, এই হাত চিহ্নে আমরা কোনোদিন ভোট দেয়নি। এই চিহ্নে ভোট দিয়ে কি করে আমরা আমাদের অধিক গৌরব উদ্ধার করবো, এটা কিরকম কথা হচ্ছে? এটাই আমাদের পার্টির বক্তব্য। এই কেন্দ্রের বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করে, এখানে বিজেপি উভয়কেই পরাস্ত করার প্রশ্ন আসছে, তাদের উভয়ের একজন প্রার্থী, তাকে পরাস্ত করে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট সমর্থক কংগ্রেস যে প্রার্থী, চিহ্নতা যাই হোক, এই চিহ্ন ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানেই হচ্ছে এই কেন্দ্রের যে ঐতিহ্য বামফ্রন্টের মানবাদী কমিউনিস্ট পার্টি, সেই ঐতিহ্যের পক্ষে মানুষকে নিয়ে আসা। এই যে উদার ব্যাপক দৃষ্টিভঙ্গি নিয়ে গোপন কিছু নাই। আমরা কিন্তু এই ক্ষেত্রে কংগ্রেস সমর্থিত প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে কাজ করার জন্য আহ্বান করছি, তাদেরকে এই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বুঝিয়ে বলতে কেন এটাই বুঝাবার জন্য কথাগুলি কিন্তু এতক্ষণ আপনাদের সামনে আমাকে বলতে হবে। তাই আপনাদের কাছে যেটা আবেদন থাকবে, আপনারা নিজের নিজের এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে একটু যেতে হবে, বসে একটু কথা বলতে হবে, দেশের অবস্থাটা একটু সংক্ষেপে বলতে হবে, রাজ্যের অবস্থাটা বলতে হবে। রাজ্যের অবস্থা বললেই দেশের অবস্থা হবে। এখানে যা করছে সারা দেশে তাই করছে, সারা দেশে যা হচ্ছে এখানে তাই করছে বিজেপি। কি পেলাম? কিছুই না, শুধু প্রতারণা, প্রবঞ্চনা, দুর্নীতি, লুণ্ঠন। দু চারটা চাকরি হচ্ছে, এগুলো ত্রিপুরার বাইরের ছেলেরা নিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে যে সার্টিফিকেট বিক্রি হচ্ছে, ধরা পড়েছে তেলেঙ্গানার এসডিএম অফিসে। পশ্চিমবাংলার দুটো জেলার ছেলে তারা এগুলো কিনছে, কিনে আমাদের ত্রিপুরার চাকরি, যেগুলো ত্রিপুরার ছেলেদের পাওয়ার কথা, তাদেরকে বঞ্চিত করে টাকার বিনিময়ে এই চাকরি নিয়ে দিচ্ছে। তারা লুকিয়ে রাখতে পারছে না। তাহলে এই যে পরিস্থিতি এখন একটা জায়গায় নিয়ে গেছে, রুটের রাজত্ব চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে আমাদেরকে কথা বলতে হবে। আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই, হারাবার কিছু নেই, ভয় তারা পাচ্ছে, এটা বুঝতে হবে। ঘরে ঘরে একটু যাওয়ার চেষ্টা করতে হবে। সময় যাবে, মানুষের মনে প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা করবেন, ব্যাখ্যা করে বলবেন। বা আমরা সরকারে থাকার সময় আপনারা তো এই কাজটা করেননি, এই ভুল করেছেন, এই ত্রুটি করেছেন, শোনার পর যদি মনে হয় যে না কথাগুলি তো ঠিকই বলছে, বিতর্ক করে না, যদি ঠিক বলেন বলুন না ঠিকই তো বলছেন, তার থেকে আমরা শিক্ষা নিচ্ছি। ভবিষ্যৎ দিনে যদি এরকম না হয় তার চেষ্টা নিশ্চয়ই আমরা করবো। আবার যদি ভুল তথ্য উপস্থিত করে আগে সরকারকে বশীভূত করার চেষ্টা করে, পার্টি সম্পর্কে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করে, ঝগড়া না করে ধৈর্য নিয়ে শান্তভাবে তথ্যের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে এটাও বুঝিয়ে বলতে হবে। যা বলবে ভুল চাইতে গেলাম তাই মাথা পিঠে নিলাম, চাঁদকে সূর্য, সূর্যকে চাঁদ, আমকে কাঁঠাল, কাঁঠালকে আম, এটা তো চলে না। আমাদের পার্টিটা তো ভোটের পার্টি না,
আমাদের পার্টিটা হচ্ছে শোষণমুক্ত ব্যবস্থা তৈরি করার পার্টি, দিল্লি দখল করার পার্টি। এই যে লড়াই, এই লড়াইয়ে 5 বছর পর পর ভোট আসে, আমরা অংশগ্রহণ করি, কোথাও সরকার তৈরি করতে পারি, কোথাও করতে পারি না। ভারতবর্ষ কটে গেছে আমাদের সরকার, কেরালা, পশ্চিমবঙ্গের ত্রিপুরা, এখন পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা নয়, কেরালায় আছে। অন্য রাজ্যগুলিতে পার্টি আছে না, লাল ঝান্ডা আছে না, কৃষক সভা আছে না, সিআইটিউ আছে না, ছাত্র আছে না, যুবক আছে না, মহিলা আছে না, তফসিলি আছে না, শিক্ষক কেরালি কর্মচারীর মতো আন্দোলন আছে না, আছে তো, লড়াই হচ্ছে তো, সবাই মিলে কি লড়াই? দিল্লিতে এই শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট বাজার ব্যবসায়ী, তাদের স্বার্থের জন্য আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টিতে লড়াই করছি। এদের স্বার্থের প্রতিনিধিদেরকে ওই দিল্লির ক্ষমতা আমরা বসাতে চাই। তাই এটা মাথায় রাখতে হবে। এই জায়গায় আমরা যুক্তিবাদী হব, অযৌক্তিক কথা না, উলট পালট কথা বললে ভোটের মুখে ভোট চাই, তা বলবে যাই মানবো, তা কিন্তু ঠিক না, কিন্তু ধৈর্য হারাবো। তাই আপনাদের কাছে আমাদের যেটা আবেদন থাকবে, আমরা যাতে আপনাদের এই এলাকায় মানুষের ঘরে ঘরে যাওয়ার ব্যবস্থা আমরা করি, এবং আমাদের এই যে প্রার্থীকে আমরা সমর্থন করলাম, কংগ্রেস দলের প্রার্থীকে, তার জয় নিশ্চিত করার জন্য মানুষ যাতে ভোটের দিন ভোট কেন্দ্রে যান, নিজের ভোট যাতে নিজে দিতে পারে, এই অধিকার যাতে কেউ হরণ করতে না পারে। যেটা আগে দুটা নির্বাচনে, লোকসভা নির্বাচনে তারা হরণ করেছে, ডিসি নির্বাচনে হরণ করেছে, এই লোকসভা নির্বাচনে এটা আমরা কোনো মতেই করতে দেব না। এই দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। এই ভূমিকা যদি আমরা নিতে পারি, তাহলে এই এলাকার হৃত গৌরব আমরা ফিরে আনতে পারি, এবং এটার মধ্য দিয়ে বিজেপির পরাজয় আমরা নিশ্চিত করতে পারবো। এবং এর মধ্যে দিয়ে দিল্লিতে দেশকে ধ্বংস করার জন্য বিজেপি যে ষড়যন্ত্র করে আবহাওয়ার চেষ্টা করছে, এটাকে প্রতিহত করার জন্য যে স্লোগান আমরা দিয়েছি ইন্ডিয়া নামক মঞ্চে দাঁড়িয়ে, সেই স্লোগানকে বাস্তবায়ন করে দেবে। তাই আপনাদের কাছে এই আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করছি, এই বিশ্বাস নিয়ে যে আপনারা নিশ্চিতভাবে গত বিধানসভা নির্বাচনে যে ভোটকে নিতে পারেননি, এই লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে আপনারা অতীতের দুর্বলতা থেকে শিক্ষা নিয়ে নূতন উদ্যোগে সংঘবদ্ধভাবে যার যার এলাকায় সেখানে কার্যকরী উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। আপনাদের ধন্যবাদ জানাই।